আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বন ডেটিং। অনেক সময়ই দেখা যায় প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট আবিষ্কার করে। সেই আর্টিফ্যাক্টগুলো তারা বলে দেয় এত বছরের পুরানো, অত বছরের পুরানো। প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এটা বুঝতে পারে? হ্যাঁ, তারা যে পদ্ধতিটা বুঝে সেটা হচ্ছে কার্বন ডেটিং। কার্বন ডেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পুরাতন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে উৎপন্ন কোনো আর্টিফ্যাক্ট এর বয়স সঠিকভাবে নির্ণয় করা হয়। জিনিসটা কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের জানতে হবে কার্বন ডাই অক্সাইড এই যৌগটিতে কার্বন একটি পরমাণু। কার্বন পরমাণুতে প্রোটন থাকে 6টি, নিউট্রন থাকে 6টি সাধারণত। তো এটাকে আমরা বলি কার্বন 12 আইসোটোপ। তো কার্বনের আরেকটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেখানে প্রোটন 6টি থাকে কিন্তু নিউট্রন থাকে 8টি, এবং এটাকে আমরা C14 আইসোটোপ হিসেবে চিহ্নিত করি। মনে রাখতে হবে এই C14 আইসোটোপটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে কি? এটাতে রেডিয়েশন হয়, অর্থাৎ এটা রেডিয়েশন ইমিট করে। তো রেডিয়েশন ইমিট করে আমরা জানি যে রেডিয়েশনে কি থাকে, আলফা বিটা গামা পার্টিকেল ইমিট করে এই C14 আইসোটোপটা। আইসোটোপ বলার কারণ কি? কারণ এটা কিন্তু কার্বনের পরমাণু হিসেবে আমরা ধরে নিব, কারণ কার্বনের পরমাণুর পরিচায়ক হচ্ছে এতে 6টা প্রোটন থাকবে। এখানেও কিন্তু 6টা প্রোটন থাকে। তাহলে এটা যেমন কার্বনের একটা আইসোটোপ, এটাও কার্বনের আইসোটোপ, কিন্তু এটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কারণ এখানে 8টি নিউট্রন আছে। এরা রেডিয়েশন করার মাধ্যমে কার্বন 14 আইসোটোপটা কিন্তু একসময় ভেঙে অন্য পরমাণুতে পরিণত হয়। এটা আর কার্বন 14 থাকে না। আর এইটাকে কাজে লাগিয়ে করা হয় কার্বন ডেটিং। কিভাবে বিষয়টা কাজ করে আমি দেখি। ধরা যাক এই কার্বন 12 এবং কার্বন 14 প্রকৃতিতে একটা ব্যালেন্সড রেশিও হিসাবে বিরাজ করে। ধরা যাক 100টার মধ্যে যদি 90টা কার্বন 12 থাকে, 10টা কার্বন 14 সবসময় থাকবে, ধরা যাক নেচারে। এখন এই কার্বন ডাইঅক্সাইডের এই কার্বন পরমাণু 100টার মধ্যে 90টা C12 হলে 10টা C14। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন একটা উদ্ভিদ গ্রহণ করবে তখন কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু উদ্ভিদের দেহে গ্লুকোজ মলিকিউল হিসেবে জমা হবে, এবং এই গ্লুকোজ মলিকিউলের যতগুলো কার্বন থাকবে এই 100টা কার্বনের মধ্যে কিন্তু অবশ্যই 90টা C12 এবং 10টা C14 হবে, তাই না? কারণ এই কার্বনটা তো কার্বন ডাইঅক্সাইড থেকেই আসছে। উদ্ভিদের দেহে যে গ্লুকোজটা আছে সেটা তো এই কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে। আর উদ্ভিদের দেহের যে গঠন, যেই কাণ্ড পাতা, এই সবখানে কিন্তু সেলুলোজ, স্টার্চ, উদ্ভিদের বিভিন্ন ধরনের যে জৈব ম্যাটেরিয়াল, সেখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আসে, এবং এই কার্বনটাও কিন্তু C12 এবং C14 এর রেশিও মেনটেন করে। এখন এই উদ্ভিদকে যখন অন্য প্রাণীরা গ্রহণ করে, আমরা জানি যে প্রাণীর শরীরে কিন্তু প্রাণীর যেই শরীরটা গঠিত হয় এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদ থেকে আসে। বেশিরভাগ না, প্রায় সব ক্ষেত্রেই উদ্ভিদ থেকে আসে। কেন এই কথা বললাম? কারণ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণীরা সাধারণত উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যখন উদ্ভিদকে একটা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তখন উদ্ভিদের দেহে যেই গ্লুকোজ, উদ্ভিদের দেহে যেই প্রোটিনও কিন্তু কার্বনের একটা যৌগ, জৈব যৌগ। তো এই যৌগগুলো কিন্তু প্রাণী কি করে? গ্রহণ করে। তাহলে এখন কি প্রাণী দেহে ওই কার্বনটা ঢুকে গেল না? কোন কার্বনটা? ওই কার্বন ডাই অক্সাইডের যে কার্বনটা সেটাই কিন্তু উদ্ভিদ হয়ে প্রাণী দেহে প্রবেশ করলো, এবং এখানেও কিন্তু ওই যে C12 এবং C14 এর যে রেশিও সেটা কিন্তু মেনটেন হবে। কি হবে? যখন প্রাণীটা মারা যাবে বা উদ্ভিদটা যখন মারা যাবে তখন কিন্তু এই C12 এর পরিমাণটা ঠিকই ফিক্স থাকবে, কিন্তু মারা যাওয়ার পরে তো নতুন করে আর কোনো মলিকুল ঢুকছে না। অর্থাৎ যতক্ষণ বেঁচে ছিল কার্বন মলিকুলগুলো তার ভিতরে ঢুকতেছে যাচ্ছে, এটাকে আমরা কার্বন সাইকেল বলি বা কার্বনের রেসিডেন্স টাইম বলি। কিন্তু যখন প্রাণীটা মারা যাচ্ছে তখন কিন্তু কার্বন 12টা কিন্তু ফিক্সড। একটা প্রাণী মারা গেল, তার দেহে কার্বন 12 এর পরিমাণটা যে পরিমাণ ছিল ফিক্সড, কিন্তু কার্বন 14 এর যে পরিমাণটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে, অর্থাৎ প্রতিটা 100টা পরমাণুতে কার্বন 12 এর পরিমাণ 90টা এবং কার্বন 14 এর পরিমাণ 10টা হয়ে থাকে। এখন দেখা যাবে এই 90টার জন্য আর 10টা থাকবে না। এখন দেখা যাবে 90টার জন্য হয়তো 7টা থাকবে, 6টা থাকবে। কেন থাকবে? কারণ এই কার্বন 14 তো রেডিও অ্যাক্টিভ, এটা তো ধীরে ধীরে রেডিয়েশন ইমিট করে কার্বন 14 থেকে অন্য পরমাণুতে পরিণত হয়ে যাবে, অন্য আইসোটোপে পরিণত হয়ে যাবে। এটা তো আর কার্বন 14 থাকবে না, কার্বন 12 থাকবে, কিন্তু কার্বন 14 কমে যাবে, এবং এটার হাফ লাইফ হচ্ছে 5700
30 বছর খুব সম্ভবত। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই রেশিওটাকে হিসাব করে যে কি পরিমাণ কমলো এবং এটার হাফ লাইফ হিসাব করে আমরা কিন্তু ওই যেই আর্টিফ্যাক্টটা পাওয়া গেছে, হয়তো একটা হাড়, হয়তো কোনো প্রাণীর দেহাবশেষ, হয়তো ডাইনোসরের কোনো দেহাবশেষ, হয়তো অন্য কোনো প্রাণী বা মাছ বা যে কোনো ফসিল, তখন আমরা কিন্তু সেখান থেকে ওই প্রাণীর বয়সটা অনেকটাই সঠিকভাবে নির্ণয় করে ফেলতে পারি। তাহলে কার্বন ডেটিং একটা রিয়েল থিং। তো বিজ্ঞানীরা যখন বলেন এটা 3000 বছর বা 10,000 15,000 বছর পুরনো, এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা মিথ্যে বলতেছেন বা মন গড়া কথা বলতেছেন। এটা আসলে একটা সুনির্দিষ্ট লজিকের উপর ভিত্তি করেই তারা বলে থাকেন। তো ধন্যবাদ সকলকে। অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।